এর থেকে ভালো বিকল্প আমি আপাতত পেলাম না। তো কত বছর বাঁচার ইচ্ছা? ৭০-৮০ বেশি তো হয় বাঁচবো, কিন্তু বাঁচার পরে কি ভালো বাঁচতে পারবো, নাকি হাসপাতালের মধ্যে বাঁচতে হবে? আজকাল রোগে মরে না, যেটাকে আমরা ছোঁয়াচে রোগ বলি, যেগুলো জীবাণুগত রোগ। তো এই চারটে জিনিসকে যখন আমরা মিলাই, তখন আমরা পাই হচ্ছে এটি। দ্বীপের নাম হচ্ছে ওকিনাওয়া। মূলত মায়েরাই হয়তো একাদশের দিন উপোস রাখে, বা বিভিন্ন অনুষ্ঠানের সময়, বা মুসলমানেরা যখন ১ মাস রোজা রাখে, খুব খাদ্য রসিক হয়তো বন্ধু আমার, ঘরে যতটা সময় বসে ওরাও ঠিক ততটা সময় বসে। এদের মধ্যে ডায়াবেটিস হচ্ছে, এদের মধ্যে বাথরুমে ফেলার ওকিনাওয়া জুয়াতে তাড়াতাড়ি ফিরে আসলেই ভালো, আশা করতে যে কাজটা ভালো লাগে ওকিনাওয়ার লোকেরা সেগুলো করে। মূল খাবার ভাত, বাঙালিরা হোক জাপানিরা প্রচুর পরিমাণে মাছ খায়। টোফু টোফু শুনেছিস তো? মিজো স্যুপ, তম্বু নামে এক ধরনের সামুদ্রিক খাওয়ার কথা বল। তারা মূল খাদ্য হিসেবে কচু খেত, জ্যাসমিনের চার হচ্ছে রেশন হিসাবে ব্রিটিশরা দিতে চেয়েছিল গম। ৩০% ক্যালোরি শাকসবজি থেকেই পায় তারা। এদের হৃদরোগের সম্ভাবনা কম, সাধারণ লেবুর থেকে ৪০ গুণ বেশি। একটা শিকুয়াশা খাবে, তাতেই তারা তাদের যৌবন ধরে রাখতে পারে। হারা হাচিম কিরকম খাবার ভালো, ঝাকাশি নাকি মাংসাশী? সাগরকে যখন কাটা করে, সেও তো সেটা আর্তনাদি করে যে বাঁচাও, ছাড়ো। এটা কতটা নৈতিক? নিরামিষ আহার করে এরকম দের ওয়াহন বানাতে পেরেছে। ছাগল দেখে জীববিদ বল, শুধুমাত্র নিরামিষ খেয়ে থাকবো, সে শুধুমাত্র ম্যাগি খেয়ে থাকতে পারবে না, শুধুমাত্র শাকসবজি খেয়ে থাকতে পারবে না। আজকের আলোচনাটা মূলত আমার আর সুমনের মধ্যে, যে জীবনকে আরো বড়, মানে দীর্ঘায়ু জীবন কি করে পেতে হয় সেই বিষয়ে। তা এই বিষয়ে সবচেয়ে ভালো একটা বই, যেটা চিকি গায়, এর থেকে ভালো বিকল্প আমি আপাতত পেলাম না, তাই এই বিষয় নিয়ে দুজন আলোচনা করো। আচ্ছা সুমন ভাই, তোকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোর কত বছর বাঁচার ইচ্ছা, কি করবি তুই? সেরকম ভাবে তো ভাবা নেই, তবে 70-80 ঠিক আছে। ৭০-৮০ ঠিক আছে? না তার বেশি হলে সমস্যা আছে কি? বিশেষ করে তখন শারীরিক ক্ষমতা কমে যাবে একটা। না, এই একটা ভালো দিকও বলেছে যে ৭০-৮০ বেশি তো হয় বাঁচবো, কিন্তু বাঁচার পরে কি ভালো বাঁচতে পারবো, নাকি হাসপাতালের মধ্যে বাঁচতে হবে তোমাকে, সেটা হচ্ছে সমস্যা। আচ্ছা ঠিক আছে, এই বইটা মূলত আমাদের শেখাবে যে ৭০-৮০ বেশি শুধু বাঁচা না, ভালো করেও কিভাবে বাঁচা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করতে পারি বইয়ের প্রথম দিকের একেবারে অধ্যায়। সেখানে বলছে কি, যে মানুষ এত বছর বাঁচে, কিন্তু বেশিরভাগ লোক বাঁচে না পৃথিবীর, অবশ্যই খুব কম লোকই বর্তমানে অতটা আয়ু অব্দি যেতে পারে। বর্তমানে তো একদমই না। হুম এবার এটা কি তোর কি ধারণা, যে অতীতে মানুষ কি বেশি বেশি বাঁচতো নাকি কম বাঁচতো? অতীতে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে স্বাভাবিক মৃত্যু যেটা হয় সেটা আর অধিক বয়সে গিয়ে হতো। দুর্ঘটনাগত ভাবে মারাটা অল্প বয়সে যেটা হয় আগে হতো, কিন্তু কি স্বাভাবিক বয়স যেটা মৃত্যু হতো সেটা সবসময় দেখা যেত বেশি একটা। বেশ সাধারণত মানুষ প্রায় 90 বছর 100 বছর অব্দি প্রায় তার বেশিও বাঁচতে হয়, এরকম খবরে শুনতে পাই আমরা। খবরে শুনতে পাই, মানে মূলত তাও আমরা দেখতে তো পারি অন্তত পক্ষে প্রমাণ কি আছে। ঠিক আছে, তো কয়েকটা ধরেন, আমরা যেন গৌতম বুদ্ধের কথা বলতে, তিনি মনে হয় ৮০ বছর বা এরকম আশেপাশে কোনো একটা বয়স অব্দি বেঁচে ছিল। এবং একটা বড় দিক দেখতে হয় যে অনেকে মনে হয় যে অতীতে মানুষ ১০০ বছর ১৫০ বছর বাঁচত, সেরকম কোনো ব্যাপার না। বেশিরভাগ লোকই চিকিৎসা না করার জন্য মারা যেত। ঠিক আছে, এখন বিজ্ঞান উন্নত হয়েছে, তা যে লোকেরা আজকাল রোগে মরে না, যেটাকে আমরা ছোঁয়াচে রোগ বলি, যেগুলো জীবাণুগত রোগ, জীবাণু প্রবেশের মাধ্যমে, সেগুলো আজকাল বেশি মানুষ মরেও মরে। এখন যেগুলো যেমন ডায়াবেটিস, রক্তচাপ, এই ধরনের রোগে থেকে বেশি মরছে। আর এই ধরনের রোগগুলো বেশিরভাগ সময় দেখা যায় কি, জীবনশৈলীতে যে গলতিগুলো মানুষ করে সেইগুলোর জন্য রোগগুলো দেখা যাচ্ছে, আর বিশেষ কোনো কারণ নেই। তা সেখানে প্রথম থেকে আমরা দেখি যে, আচ্ছা প্রথমে বলে নিতে হয় যে ইকিগাই যে কথাটা জাপানে, সেটা হচ্ছে জীবন যে বাঁচার যেটা যে উদ্দেশ্য, জীবন বাঁচার যে উদ্দেশ্য, সেইটা আমাকে খুঁজে বার করতে হবে, এবং সেইটাকেই তার একটা জাপানি শব্দ ইকিগাইয়ের মাধ্যমে তুলে ধরেছে। জীবনকে বাঁচার যে উদ্দেশ্যের এখানে এরা কথা বলেছে, যে এমন একটা কাজ যেটা আমার করতে ভালো লাগে, যেটা আমি করতে ভালো পারি, যেটা অবশ্যই কিছুটা আমাকে আর্থিক সহায়তা করবে, না হলে তো জীবন বাঁচা সম্ভব না। এবং ৪ নম্বর হচ্ছে যে জিনিসটা লোকেরও দরকার। যেমন না যে আমি ওই ৩টে শর্তই মানছি, কিন্তু শেষে লোকের দরকার নয়, লোকের ক্ষতি করছি, তাহলে খুব একটা ভালো জীবন হয়তো হবে না। তো এই ৪টে জিনিসকে যখন আমরা মেলাই, তখন আমরা পাই হচ্ছে এটিকে। তো দেখা যাক যে ওকিনাওয়ার যে লোকেরা, জাপানের একটি দ্বীপপুঞ্জের নাম হচ্ছে, দ্বীপপুঞ্জ না, একটি দ্বীপের নাম হচ্ছে ওকিনাওয়া, সেখানকার লোকেরা কিভাবে তাদের জীবনযাপন করে। আচ্ছা তাহলে আমাদের যে একটা সাদামাটা বাঙালি পরিবার, সেখান থেকে আমরা শুরু করতে পারি যে আমরা কি করে পাচ্ছি সকাল থেকে রাত অব্দি। আচ্ছা তবে যদি তো রুটিন ধরি, তুই সকালে উঠে কি করিস প্রথমে? সকালে উঠে ব্রাশ,
যেটা করি খাওয়া হয় সকালে তো। সকালে উঠে সরাসরি ব্রাশ করে খাওয়া। হ্যাঁ, সেটাই হয় বাড়িতে। হ্যাঁ, এবার নিম্ন মধ্যবিত্ত বাড়িতে এটাই হয়। চা খাওয়া হয়, যেটা হয় চা চা খাওয়া। বিস্কুট। একটা চা বিস্কুট। ঠিক আছে। তারপরে কি করা? তারপর ধরো কারো পড়াশোনা থাকলে পড়াশোনা, বাড়ির মা-বাবাদের তাদের বাড়ির কাজবাজ। তারপর যখন ৯টা-১০টা বাজে সবার কারো স্কুল অফিস থাকে, স্নানের পরে তখন আবার আচ্ছা, সকালে উঠে মূলত তোর রুটিনটা কি থাকে? রোজ সকালে উঠে যেটা হয় আমাদের ব্রাশ করা হয়। ব্রাশ করার পরে চা, বিস্কুট, এটা একটা ছোটখাটো জলখাবার মতো খাওয়া হয় সকালে। তারপর পড়া থাকলে পড়তে গেলে পড়াতে। আর বাড়িতে মা-বাবার যেটা কাজকর্ম থাকে। তারপর ঠিক ৯টা-১০টা বাজলে স্নান করে স্কুল বা আমাদের আবার কোচিংয়ে যাওয়া, এটা হয়। তাহলে আচ্ছা, এই অবধি তাহলে আমরা আপাতত দাঁড়াই যে সকালে আমরা উঠে কি করলাম। এবার বল কি যে সকালবেলা উঠে এই অবধি তুই প্রথমে একটা খাবার খেলি। হ্যাঁ, তুই রাতের শেষবার কখন খাবার খেয়েছিস? রাতের শেষবার সকালে কটায় খাওয়ার কথা বলছিস তুই মূলত? সকালে ধরুন ৭টা থেকে ৮টার মধ্যে। ৭টা থেকে ৮টার মধ্যে। তাহলে তুই শেষে রাতে কখন খেয়েছিস? রাতে ৮টা থেকে ৯টা বা ভ্যারি করে ৭টা থেকে ৮টা বা ৯টা এর মাঝেই হয়। ৭টা থেকে ৮টা থেকে ৯টা। মানে মোটামুটি আমি ধরতে পারি যে তোর ওই সকালের খাওয়া আর গতকালের রাতের খাওয়ার মধ্যে ১২ ঘন্টার একটা বেশ একটা হ্যাঁ, পার্থক্য রয়েছে। প্রায় ১২ ঘন্টা। ১২ ঘন্টা। হ্যাঁ, তো এইখানে ১ম ইকিগার একটা দিক আসছে যে সেখানে বলছে যে দিনে পুরো খাওয়ার মধ্যে যেকোনো ২ টো খাওয়ার মধ্যে অন্ততপক্ষে একটা বড় ব্যবধান রাখার কথা বলেছে। সেটা কি কাজে লাগে বলছে কি যে পরে জাপানি একজন বিজ্ঞানী সেই ভদ্রলোক আবিষ্কার করেছেন যে ওই সময় যখন আমরা খাই না, সেই সময় আমাদের দেহের যে শক্তিটা সেটা আমাদের মানে বিজাতীয় যত বজ্র পদার্থ রয়েছে, বিজাতীয় পদার্থ সেগুলোকে ধ্বংস করতে কাজে লাগে। তাই আমাদের যে মায়েরা, মূলত মায়েরাই হয়তো একাদশীর দিন উপোস রাখে বা বিভিন্ন অনুষ্ঠানের সময় বা মুসলমানেরা যখন ১ মাস রোজা রাখে, যে সারাদিন না খেয়ে মোটামুটি শেষে গিয়ে ফল তাও আবার স্বাস্থ্যকর খাবার, ওরকম না। এরকম প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের সাথে একটা বেশ যোগাযোগ রয়েছে, তার বাইরে কিছু না। তো ১ম এ আমাদের মানে যে জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে, তুই যেটা ঠিকই বলেছিস যে আমারও আগে আমি রাতের খাবার খেতে ১০টা তো মানে মোটামুটি বেশি যেত, তার থেকে বেশি হয়ে যেত, কম না। ঘুমাতে হয় হয়ে থাকে। আর অনেকে বলে কি সকালে উঠে তুই তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। তো সেই পার্থক্যটাও পাইনি, আর সকালের থেকে দুপুরের খাবারে তো গ্যাপ ভাই থাকে না প্রায় বলতে গেলে। তো এই ১ম জায়গাটা আমরা ইকিগাইয়ের তত্ত্ব থেকে মানে দূরে সরে যাই আরকি। যে স্বাস্থ্য যে ভালো রাখার যে জায়গাটা, যে আমরা আমাদের স্বাস্থ্য যে ভালো রাখবে আমাদের নিজের দেহই, আমাদের সমস্ত বিজাতীয় বর্জ্য পদার্থকে ত্যাগ মানে সরিয়ে দিয়ে সেই সুযোগটা পায়। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম। তারপরে কি হয়? এরপর আমরা ব্রেকফাস্ট করলাম, তারপরে? স্কুল বা কলেজ বা কোচিংয়ে যাই, সেটা হতে থাকে। আচ্ছা, আপাতত আমরা ছাত্র জীবনের দিকে দেখছি, ঠিক আছে? পরবর্তী বাবা-মায়ের জীবনটা কেমন, পারিবারিক জীবন কেমন সেটা আমরা পরে দেখছি। এরপর টিফিনে যদি ছোটখাটো কিছু খাওয়া হয়, বন্ধুদের মধ্যে বিস্কুট বা টিফিন, যেমন অনেকে চাউমিন, রুটি নিয়ে যায়, ওটা ছোটখাটো একটা খাবার হলো। এরপর বাড়ি আসলাম, বাড়ি এসে হাত ধুয়ে কাজ থাকলে কাজ, বিকালে খেলতে যাওয়া, খেলে আসার পর বিকালে আবার যেরকম কি হয় পড়তে বসার আগে একটা ছোট কিছু খেলাম, বিস্কুট হোক, সিঙ্গারা বা এই ধরনের জিনিসপত্র। এরপর পড়া শেষে মাঝের দিকে ৭টা-৮টার সময় আবার খাওয়ার হয়। ব্যাস, তারপরে কিছুক্ষণ পড়ে বা কিছু কমিক পড়ে টরে গেম খেলে হোক, যা কিছু করে পড়া। আচ্ছা, ও খাওয়ার বিষয়টা খালি বলল। সো খুব খাদ্য রসিক হয়তো বন্ধু আমার। হ্যাঁ, বাকি জিনিস কি করতে হবে কিছুই বলল না। কখন কি খায় বলে দিল। আচ্ছা, মূলত আমরা এই জায়গাটাকে থেমে আমরা একটু দেখি যে খাবার বিষয়টা মূলত ঠিক আছে। আমরা যদি একটা খাওয়ার মাঝখানে ১৪ থেকে ১৬ ঘন্টা রাখি, বেশি জটিল করার দরকার নেই। ১৪ ঘন্টা আমি নিজে পালন করি। ১৪ ঘন্টার মতো যদি থাকি, তো তাহলে মনে হয় ভালো হয়। বাকি খাবারটাও যেরকম বলল সেরকম খেলেই হবে। খাবারটা বাদ রাখি এবার। আমরা একটা ছাত্র জীবনের কথা বলি। সকালবেলা উঠলাম আমরা, ব্রাশ করলাম, যত প্রাতঃক্রিয়াদি সারলাম আমরা, এবং তারপরে গিয়ে যেটা আসে যে আমাদের স্কুলে যেতে হবে বা কলেজে যেতে হবে, কোচিং এ যেতে হবে, যেকোনো বিষয়। কারো অন্য বিষয়ে কাজ থাকে, সে কাজে যাবে। এবার বল যে এই যে সারাদিনের যে কাজ যেটাকে করি আমরা, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, এতে মূলত করিটা কি আমরা? স্কুলে গিয়ে সাধারণত হয় কি, টিচার পড়ায়, আমরা সেটা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বুঝতে চেষ্টা করি, না হলে আরেকবার জিজ্ঞাসা করি, আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি। এটাই মূলত স্কুলে হয়। আমি বৌদ্ধিক দিকটা বলছি না। তাহলে মানে আমরা
স্কুলে মানে বসে থাকি যেটা হ্যাঁ, বসে থাকি। এই যে কথাটা শুনতে চাচ্ছিলাম, আমি বসে থাকি স্কুলে গিয়ে আমরা। শারীরিক অ্যাক্টিভিটি করি না কোনো কিছু, এটাই। আমরা স্কুলে গিয়ে বসে থাকি এক বেঞ্চের মধ্যে। আমাদের সেরকম বেরোনো হয় না বা কিছু করে না। টিফিনে কি হয়, মাঝখানে যে একটা গ্যাপ থাকে, তখন আমরা বন্ধু বান্ধব সেই সময়টা খুব ভালো সময় খেলার জন্য। হ্যাঁ, ওই সময়টা খেলাধুলা করা হয়। বেশিও না, ০.৫ ঘন্টা কি ১ ঘন্টার মতো টাইম পাস। যেরকম টিফিন ব্যাগ একটা স্কুলে। তারপরে আবার সেই একই নিয়ম চলে। আমি স্কুলটা একটু ধরি, যে বিষয়টা হচ্ছে কি, স্কুল কতক্ষণ হয়? যদি মোটামুটি ধরেও নিই যে ১১টার সময় স্কুল করতে বসলাম, মানে ক্লাস করতে বসলাম, থেকে প্রায় ৪টে অবধি কতক্ষণ আমরা বসে থাকি? টিফিনের ১ ঘন্টা। আর যে যদি ক্লাসের পিরিয়ডের মাঝখানে যদি উঠি ভুল করে। হ্যাঁ, ওটা যদি ধরে হাইয়েস্ট কি ২০ মিনিট এক্সট্রা ধরে নিই, তাহলে ১ ঘন্টায় ২০ মিনিট ধরা যায়। ১ ঘন্টা ২০ মিনিট আমরা বসি না। বসি না। মানে অ্যাক্টিভিটি বা নড়াচড়া করে, মুভমেন্ট করি যেটা বলে। আবার কতটার সময় বসা হয়ে গেল তা না হলে প্রায় ৪ ঘন্টার একটু কম। হুম। ৪ ঘন্টা, ওই ৩.৫ ঘন্টা, ৪ ঘন্টা না টানা ১ ঘন্টা, তার থেকে ১.৫ ঘন্টা বাদ থেকে ৫ ঘন্টা প্রায়। ৫ ঘন্টা। এবার বিষয়টা হচ্ছে কি, যে এতক্ষণ যে বসে থাকা, এটা আমাদের আ মেটাবলিজমের ক্ষেত্রে খুব একটা ক্ষতিকর বিষয়। যে এই সময়টা কি হয়, যে যদি আমরা বেশিক্ষণ নিষ্ক্রিয় কাজ করি বা বসে থাকি, এতে মূলত সমস্যাটা কি হয়, যে আমাদের মেটাবলিজম আস্তে, আস্তে ধীম গতিতে চলে আসে এবং এটি আ শক্তি ক্ষয় করার জায়গায় শক্তি সঞ্চয় করা শুরু করে। হ্যাঁ। তো এই জিনিসটাকে একটু এড়িয়ে চলার কথা বলছি, যে পৃথিবীতে মধুমেহ বা ডায়াবেটিসের যে একটা পরিসংখ্যান দেখাচ্ছে, যে একটা আদিবাসী গোষ্ঠী, তারা প্রায় একই সময় বসে, যে আমরা পশ্চিমী দেশ এবং ভারতেও, যে ভারতের মতো উন্নয়নশীল দেশ যারা এখন মূলত এই সার্ভিস সেক্টরে কাজ করে এবং পড়াশোনা আদি করে, তারা গড়ে যতটা সময় বসে, ওরাও ঠিক ততটা সময় বসে। কিন্তু এদের মধ্যে ডায়াবেটিস হচ্ছে, এদের মধ্যে হচ্ছে না। অবশ্যই এটা খানপানের বিষয় রয়েছে, যে আমরা এখন কার্বোহাইড্রেট অনেক বেশি পরিমাণে খেতে, আমার ঘরটা। ওদের খাবারের মধ্যে একটা বৈচিত্র্য রয়েছে, ফলমূল কখনো কিছু ধরে খেয়ে নিল, মাংস আদি। ওরা এক টানা বসে না। হ্যাঁ। মূলত হচ্ছে ওদের পদে, পদে উঠতে হয়, আবার কাজের সময় যখন বসতে হয় তারা বসে। এই যে ঘন, ঘন যে ওঠাটা, এইটা মেটাবলিজমকে আবার একবার চাগার দিয়ে তোলে। হুম। যে তার ফলে তারা সেই, কি বলবো, সেই রোগের ভুক্তভোগী হয় না, যেগুলো আমরা পেয়েছি। স্কুল জীবন হোক, অফিস জীবনে হোক, আমাদের ভাবতে হবে যে আমরা কতটা সময় একটানা বসে থাকছি। আমাদের পিরিয়ড বোধহয় ৩০ মিনিট, ৪০ মিনিট। হ্যাঁ, ৩০ মিনিট ৪০ মিনিট। সেরকম তার মধ্যে আমার ব্যক্তিগত মতামত যে ওইটুকু সময় ঠিক আছে, এবং যারা ছাত্র আছে তারাও সেই পিরিয়ডের মাঝে কিছুটা উঠুক। দাঁড়াও, স্যারও যদি চলে আসে, একটু দাঁড়িয়ে আবার তো বসে পড়াই যায়, বা একটু হেঁটে স্যার বাথরুমে ফেলার খেয়ে অজুহাতে তাড়াতাড়ি ফিরে আসলেই ভালো, আশা করি বেশি দূর যাওয়ার দরকার নেই। এই একটা মূলত বিষয় আমরা জানতে পারি এই বিষয়। আচ্ছা, এবার তোর একটা আন্দাজ দে যে ওকিনাওয়ার লোকেরা কিভাবে তাদের জীবনযাপন করে থাকে। হয়তো তার একটা দ্বীপ ওখানে, আম চারিদিকে সবুজ আর কি, এরকম মানে সবুজ এলাকা নয়। তো কিরকম করে তারা থাকতে পারে? তাহলে কি বাইরে এরকম জগতের সাথে কানেকশন আছে? আম ওরা যে আত্মনির্ভর যে গ্রামগুলোর কথা বলতেন মহাত্মা গান্ধী, সেরকমই বলতে হয়। ওরা নিজেদের কাজটা প্রায় নিজেরাই মানে চালিয়ে দেয় তারা, যা পণ্যাদি যেগুলো উৎপাদন করে। এক কথায় বলতে পারি আমরা বিনিময় প্রথা চলে। আমাদের তো কারেন্সি চলে না সেখানে নিশ্চয়ই। কারেন্সি তো অবশ্যই চলে, কারণ হচ্ছে কতটা ধানের বদলে কতটা ওরা ফল দেবে সেটা তো ওরা মেপে দেবে না। হ্যাঁ, হ্যাঁ। এবার বলতে হবে, বাইরের থেকে জিনিস কি লাগে, নাকি নিজেদের মধ্যে টাকা পয়সা দিয়ে লেনদেন করে জিনিসপত্র চলে গেছে? সেইভাবে দেখতে গেলে মনে হয় নিজেদের মধ্যেই করে ফেলে। নিজেদের কারো কেউ ধরো ফল চাষ করলো, কেউ শাকসবজি করলো, কেউ ধান করলো, মানে চার চুয়ান্নবে। কেউ ধরো দর্জির কাজ করলো বা কেউ ডাক্তার বা ডাক্তারের কাজ করলো। সেই হিসাবে নিজেদের মধ্যে দেওয়া না করে ফেলে হয়তো। এটাই হতে পারে। বিষয়টা যে কি, যে আমরা যে প্রথমে বলেছিলাম যে ইকিগাই, কোনো কাজ ইকিগাই হওয়ার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সেই বিষয়টা লোকের কাজে লাগতে হবে এবং আমার নিজেরও করতে ভালো লাগতে হবে। তো সেক্ষেত্রে দেখুন যে এখানে যারা ফল চাষ করতে ভালো লাগে, যারা বাগান রাখতে ভালোবাসে বাড়িতে, তারা সেই কাজটা ভালোবাসে বলেই তারা করে। আচ্ছা। যে ধান চাষ করে সেখানে, তারা সেখানে পুরো মন দিয়ে ধান চাষটা করে। বুঝলেন? যেমন না যে এখনকার মতো, বা সাধারণত যেগুলো হয়, যে পুঁজিবাদী যে চাষবাসগুলো হয়ে থাকে, সেগুলো উৎপাদন বাড়ানোর জন্য অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার দেওয়া। আমার নিজের একটা বন্ধু, যে তার যা পরিবার চাষবাস করে, সে কথাটা স্বীকারই করেছে, অথবা সবাই হয়তো জানেন যে তারা নিজেরা খাওয়ার জন্য আলাদা করে চাষ করে, আর বেচার জন্য আলাদা করে নিজের চায়, আর রাসায়নিক সার দেয় না। হ্যাঁ, এটা হয়ে থাকে। ঝুঁকি নেওয়া একটা বিষয়, যে তারা
যেটা বললি যে বাগান বানিয়ে থাকে বা যে কাজটা ভালো হয়, যখন অরিগ্যামি খুব আম কি বলবো জনপ্রিয় জিনিস, যে কাগজের জিনিসপত্র বানায় সেগুলো তারা এখন যেই হোক যে তারা তাদের ভালোবাসার কাজটা করে। এবং তুই যেটা বললি যে আত্মনির্ভর হতে গেলে ওরা নিজেদের মধ্যে যে সমস্ত জিনিস উৎপন্ন করে সেগুলো দেওয়া নেওয়া করে কাজটারই করতে অবশ্য। ওদের এই একটা কারণ যে তাদের স্বাস্থ্য ভালো থাকে। যে প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য যে বিকৃতি, সেটার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের মন মেজাজ ভালো থাকে না, যে কাজ আমরা করতে চাই না সেগুলো করতে বাধ্য করি। যেমন আজকে আমি অকপট একটা জিনিস স্বীকার করতে পারি যে হয়তো নির্দিষ্ট কিছু কাজ আছে যেগুলো আমাদের পছন্দ না, হাম করে বলা উচিত না। তো সেগুলো আমাদের কাছে বা আমাদের পরিবারের কাছে অথবা আমরা যাকে বিয়ে করতে চলেছি তার পরিবারের কাছে খুব আকর্ষণীয়। কিন্তু যারা এই কাজটি করেন তারা একবার ভেবে দেখবেন তো যে সেখানে হয়তো অর্থ একটু মানে টেবিলের উপর দিয়ে হোক, টেবিলের তল দিয়ে হোক, তারা একটু বেশি বায়িত। তারা কি সেই কাজ করে খুব খুশি? হ্যাঁ, বা সেই টাকা বা সেই কাজের জন্য রাতে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে? তো কি মনে হয়? অবশ্যই তাদের কাজ করতে গেলে তো একটু ঘুম নষ্ট হবেই। সকালে উঠে যাওয়া আসা, যতই সে টাকা পাক বেশি, সে একটা টাইম মেনে রোজ একই কাজ করতে গেলে একটা মানুষের তো কি বলে ওটাকে ধৈর্য বা তার রুচিবোধ যেটা বা পছন্দের ছন্দ থাকে, একই ছন্দে চলে একই ছন্দে চললে একটা ধারেই পাওয়া যায় না। ইন্টারেস্ট যেটা থাকে সেটা তো আর থাকে না। যে এবার সেখানে তো আমি এটাও বলতে পারি যে ওকিনাওয়া যা কাজ করে সেগুলো প্রতিদিনই বাগান গাড়ি করে, প্রতিদিনই অরিগামি করে। সেটা তাদের পছন্দের কাজ। তাই তাদের রোজ ভালো লাগে। হ্যাঁ, এটাই একটা বিষয় যে বলে না পুরোটা। আর কি হয় একটা বাগান তৈরি করতে গেলে নানান ফুল সবসময় একটা নতুন থাকে কিন্তু। যতই বল যে নতুন ফুল ফুটবে, নতুন কিছু তৈরি হবে। যে এখন নতুন একটা বীজ এনেছি চারা, হ্যাঁ, এটা সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে অন্যরকম অন্যরকম গাছ আসে। একটা আলাদাই কি থাকে? মনে আর আনন্দ থাকে, নতুন জিনিসের প্রতি চাহিদা থাকে বা ওই অরিগামির সময় যে আজকে এটা বানালাম যে ওটাই আমাকে ৫০০টা বানাতে হবে যে শিল্পায়ার্ডের মতো, যে সেরকম না, আমি আবার এক নতুন একটা জিনিস বানাতে পারি। আকর্ষণীয় লাগে বেশ। কিন্তু আমাদের অফিসের কাজগুলো কি রোজ সেই লোকেদের একই ফাইল, একই জিনিস চেক করতে হয়। কারণ এগুলোই থাকে। তো সেইখানে দেখতে, দেখতে ধীরে, ধীরে তাদের ১ম দিন খুবই মজা লাগে। নতুন, নতুন প্রথম দিন ক্ষমতার স্বাদ পাওয়া যায় প্রথম দিকে যে আমরা এখন খুব ভাই এড়ে দিতে পারি। যখন সময় যায় তখন আস্তে, আস্তে আকর্ষণ বা আমাদের যে ইন্টারেস্ট থাকে সেটা কমতে থাকে। আমাদের যে জীবিকা আছে তার মধ্যে। এবং ওটা তো সম্পূর্ণ, যেটা আগেও ছাত্রাবস্থায় বললাম, ওখানে সম্পূর্ণ বসে থাকা কাজ। এখন বিদেশে কিছু জায়গায় বা আমি নিজেদের দেশেও হয় হয়তো আমি এটা খবরটা রাখিনি যে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করে তারা, যে আমরা দাঁড়িয়ে কাজ করতে পারি সেখানে। আবার তুমি তখন বসার ডেস্কেও চলে যেতে পারো যখন তোমার মনে হয়। তাতে আর কিছু সংস্থা তো দেখেছি যে ওরা চায় যে তুমি ধ্যান করো, চায় তুমি একটু শরীরচর্চা করো, সেখানে থাকে সেই অবস্থা। এখন বেশিরভাগ স্কুলেই অ্যাক্টিভিটি এড করা হচ্ছে একটা এক্সট্রা পিরিয়ড হিসাবে। যেকোনো অ্যাক্টিভিটি সে ড্যান্স হোক কিংবা সুইমিং হোক। করছে হ্যাঁ, কিছু, কিছু প্রাইভেট স্কুলে হয়। প্রাইভেট স্কুলে। গভর্নমেন্ট স্কুলে এগুলো খুবই উন্নত শহর সেইসব এলাকায় হতে পারে। কারণ সেখানে ফান্ড আসে একটা বড় অঙ্কের। এই দিক থেকে ওই দিকে এই জিনিসগুলো এড হচ্ছে এখন ধীরে, ধীরে। আমাদের তো মনে হয় যে আমাদের যে সময় স্কুল হতো সেখানে আমার যতদূর মনে পড়ে যে শুক্রবার করে মনে হয় ৮ নম্বর পিরিয়ডে আমাদের খেলা কামাই দিয়েই আমাদের পিটি করতে হবে। এটা তো কেমন। হবে এরকমই হতো আর বেশিরভাগ স্টুডেন্টই বাঙ্ক করে হলে যেত। আমি যেতাম আর কি বলবো, এখন স্কুলে হলেই স্যার যদি পড়বে না পক্ষে এদিকে স্যার বা ম্যাম সেও একটা স্বস্তি পেত। সে ক্লাস করাতে হতো। ক্লাস করাতে হচ্ছে। কি সুন্দর অর্থনীতি, আগেও ও করতে চাচ্ছে না, উনি করাতে চাচ্ছে না, কিন্তু সমাজ চলে যাচ্ছে। এরকম করে মনে হয় না কখনো আমরা উন্নতির পথে যেতে পারবো। না, এরকম যেমন কাজ করতে হবে যে এও শিখতে চাইছে, ইনিও শিখাতে চাইছে। অবশ্যই এরকম হওয়া উচিত। তো এই এই জায়গাটা আমরা একটা অন্তে আসলাম যে কাজটা ভালো লাগে ওকিনাওয়ার লোকেরা সেগুলো করে। এখন যে আমরা প্রথমে যে খাবার নিয়ে শুরু করেছিলাম সেখানে আরেকটু জায়গা ছুঁয়ে যাবো যে ওকিনাওয়ার লোকেরা কি করে। হুম। তো কি না ওকিনাওয়ার লোকেরা কেমন খাদ্যাভ্যাস তাদের? এখন একটা জিনিস থাকে, তারা অবশ্যই ফ্রেশ জিনিস খায়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেটা কিভাবে আমাদের এখানে অনেক দিনের পরে আমরা হাতে পাই সেটা। রং লাগানো থাকতো। রং তো অবশ্য হয়। এখন তো আর্টিফিশিয়াল বিভিন্ন দেশে তৈরিও করছে। খুবই বাজে ব্যাপার। এইগুলো খুবই এদিক থেকে ওরা খুবই মানে থাকে, আলাদা থাকে। একটা দিক গেল। আর একটা দিক যেটা হতে পারে এমন তো না যে শুধু ওকিনাওয়ার লোকেরা মানে টাটকা জিনিস পান, টাটকা টাটকা সবজি সবচেয়ে খাদ্যাভ্যাস যেটা আছে তাদের সেটা উন্নত হতে পারে। কিংবা তাদের একটা মেইন মানে নির্দিষ্ট একটা রুটিন ফলো করে এটা হতে পারে। যেটা আমাদের রোজকার লাইফে আমরা করতে পারি না। আচ্ছা, সেটাই আবার বলছি যে প্রথমে ওকিনাওয়ানরা বলছি যে ওনারা বলছে যে আমরা যেমন অনেকে যে
কার্ডিওর ব্যায়াম করে যে কিছু অল্প সময়ের মধ্যে খুব তীব্র কিছু শরীরচালনা করার মধ্যে যে হাঁপানিটা আসে বা আমরা আমাদের হৃৎপিণ্ডকে শক্ত করি সেই হাঁপানি সহ্য করার জন্য। অথবা ওয়েট লিফটিং যেটা আমি নিজেও করছিলাম, এখনো বর্তমানে বাড়িতে করি। উনারা এই জিনিসটাকে খুব একটা গুরুত্ব দেননি। তারা বলেছেন যে সারাদিনটা ছোট, ছোট গতিবিধির মাধ্যমে নিজেকে সক্রিয় রাখলেই হবে। মানে যে একটানা বসে থাকা না, তুমি হুম। তুমি যে তোমার বাগানটা পরিচর্যা করছো সেখানে তুমি হাত পা চালাচ্ছ অল্প, অল্প করে কোনো কঠিন তেমন কাজ করছো না। সেইটা একটা দিক বলেছেন এখানে বইতে বলা হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ দিক একটা। সেইভাবে আমরা কোনো তীব্র কিছু না করে সারাদিন ধরে কিছু যদি আমরা শরীরকে সক্রিয় রাখি সেটা করে ভালো। হুম। আচ্ছা, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা ইকিগাই বইটা পুরোটা হয়তো শেষ করতে পারবো না। তার খাদ্যাভ্যাসের দিকটা আমি একটু দেখবো যে ইকিগাই বা ওকিনাওয়ার লোকেরা তাদের খাদ্যাভ্যাস কিরকম রাখে। ঠিক আছে? দেখি তুই আমাকে বলবি কেমন লাগে। তুই আমাকে একটা বিস্তারে বলবি যে একটা বাঙালি খাদ্যাভ্যাসের মধ্যে কি থাকে? পাতে কি থাকে? সর্বপ্রথম তো ভাত। আমরা সবাই জানি বাঙালি মানেই ভাত। আর মানে আমাদের মূল খাবার ভাত দৌড়ি না? হ্যাঁ, আমাদের মূল খাবার ভাত। এবার ভাতের সাথে তরকারি, কোনো কিছু ভাজা, আর লাস্টে মাংস বা মাছ। মূলত মাছ, বাঙালি মানে মাছ, সবাই জানেন মাছটা থাকেই বাঙালির কত, সেটা যে কোনো মাছই হোক। এবার জাপানিদের সাথে বাঙালিদের একটা মিল কি যে পৃথিবীর অন্য অংশে মাছটা তোরা না খাওয়া হলেও বাঙালিরা হোক জাপানিরা প্রচুর পরিমাণে মাছ খায়। হ্যাঁ। এবং মাংসর থেকে মাছ গুণগত দিক দিয়ে সেদিক দিয়ে ভালো। আচ্ছা, এখানে যেটা দেখবো আমরা যে প্রথমত কি খায় তারা এখানে লোকেরা বলছে যে এখানে একটা সূচি দেওয়া রয়েছে যে ওকিনাওয়ার লোকেরা মূলত হচ্ছে যে টোফু শুনেছিস তো তুই, সোয়াবিনের বীজ দিয়ে সেখান করে পনিরের মতো দেখতে হয় সেটা। মিজো স্যুপ আমি কখনো খাইনি, তবে জাপানে খুব বিখ্যাত অ্যানিমেসও দেখেছি মিজো স্যুপ। টুনা মাছ, হুম। গাজরের কথা বলেছে, এক ধরনের তরমুজের কথা বলেছে, গোয়া নাম বলছে, আর কম্বু নামে এক ধরনের সামুদ্রিক শ্যাওলার কথা বলছে। যেমন আমরা কেলপের নাম শুনেছি, তেমনি এখানে কম্বু মানে এক ধরনের সামুদ্রিক শ্যাওলার মতো তারা এগুলো খায়। তারপরে দেখাচ্ছে এখানে বাঁধাকপি রয়েছে, নরি নামক আর একটা সামুদ্রিক ঘাস মতো রয়েছে, পেঁয়াজ রয়েছে, আহ মিষ্টি আলু রয়েছে, যেটা আমরা যেটা মানে আমাদের প্রধান যে খাদ্য স্টেপেল থাকে সেটাই, যেমন আমরা চাল খাই, অনেক জায়গায় কচু খাই, যেমন আমরা পাপুয়া নিউ গিনিয়াতে দেখবো যে সেখানে আম, অন্য খাবারগুলো পৌঁছানোর আগে তারা মূল খাদ্য হিসেবে কচু খেত। আহ তারপরে হচ্ছে উত্তর ভারতে যেমন আমরা দেখি রুটি দেখতে বেশ প্রাধান্য দেখা যায় গম চাষে। তাছাড়া মরিচ রয়েছে, আর এক ধরনের জ্যাসমিনের চা রয়েছে। ঠিক আছে? এবার তুই বলের সাথে আমাদের বাঙালি খাদ্যাভ্যাস কি মিল বা অমিল পাচ্ছিস তুই? তাহলে তো খাই মূলত ভাত, যেটা মেইন থাকে। বলতে তো একটা মাছ পেলাম, কিন্তু এরা মূলত সামুদ্রিক মাছ বেশি খায়, আর আমরা নদীর মাছ বেশি খাই। এর একটা পার্থক্য। আর যেটা পার্থক্য পেলাম, এরা সামুদ্রিক বিভিন্ন শ্যাওলা, শ্যাওলা এই জিনিসগুলো খায়, যেটা সামুদ্রিক ঘাস, শ্যাওলা, যে কেল্প বলে যেগুলোকে, সি উইড ওয়ার্ক এরকম ব্যাপার। এইগুলো বেশি খায়। আমাদের মধ্যে শাকসবজিগুলোই হয় মূলত। আচ্ছা, শাকসবজি যে পরিমাণে আমরা ততটা খাই না, ভাত নিয়ে রেখে দিছি, আমরা বেশি ভাত খাওয়া পছন্দ করি, শাকসবজির উপর অতটা গুরুত্ব দিই না। যে অল্প একটু তরকারির সাথে অনেকগুলো রুটি, অনেকটা ভাত। আর একটা কারণ আছে যে আমার যেহেতু বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু ভাত থেকে বেশি অ্যাফোর্ড করতে পারে। হ্যাঁ, এবং এবং একটা জিনিস আমি আপনাদের জানিয়ে রাখি যে ভাত খাওয়া হচ্ছে না রুটি খাওয়া হচ্ছে, এতে সমাজে যে মহিলাদের অবস্থান কি সেটা অনেকটা জানা যায়। যে রুটি বানাতে যে পরিমাণে সময় দেয়, হ্যাঁ। এক সময় দক্ষিণ ভারতে আহ রেশন হিসাবে ব্রিটিশরা দিতে চেয়েছিল গম, কিন্তু সেখানকার মহিলারা নেয়নি, যে এটা বলে যে এ বানাতে আমাদের সারাদিন নষ্ট হয়ে যাবে, আমরা ভাত বসিয়ে দিই এবং আমরা চাষের কাজে বা যে কাজ থাকি আমাদের পরিবার সদস্য এসে আমরা পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করি। সেখানে উত্তর ভারতে মূলত আমরা দেখতে পাই যে রুটির প্রাধান্য রয়েছে, এবং রুটি বানানোর পিছনে যে শ্রমটা, অবশ্যই রুটি স্বাস্থ্যকর খাবার, যদি কোনো মা তার ছেলে মেয়েদের তার স্বামীকে খাওয়াতে চায় সেটা অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু সেটা একটা দিক আমরা দেখতে পাই। এখানে যে বিষয়টা বলছে যে ওকিনাওয়ার মানে বাসীরা তাদের খাবারে 30% ক্যালোরি শাকসবজি থেকে গ্রহণ করে। সবজি থেকে ক্যালোরি পাওয়া কতটা কঠিন, 30% ক্যালোরি শাকসবজি থেকেই পায় তারা। আমরা কতটা সবজি খেতে, আমরা তো বেশি খাই, বেশি হ্যাঁ।
এমনকি অনেকদিন যায় যে যেদিন মাংস হয়েছে সেদিন মাংসই খেলাম। হ্যাঁ, আর কিছু খেলামই না। ভাত খেলাম, মাংস খেলাম। মাংস হলে তখন বেশি খাওয়া। তাই এটা যদি বেশিদিন বাঁচতে হয় তাহলে করা আ কি বলবো না করাই ভালো। তাছাড়া এখানে একটা জিনিসের দিকে দেখা যাচ্ছে যে আচ্ছা আমরা চা খাই। যে কিসের চা খাই মূলত আমরা? মূলত দার্জিলিং টি যেগুলো হয়। দার্জিলিং এর চা ঠিক আছে। নিম্নমানের গুলো আমরা অবশ্যই পেয়ে থাকি যে বা কচুগুলো তো বিদেশে রপ্তানি আসা আসামে চা বেশি খাওয়া হয়। আসামের চা বেশি খাওয়া। দার্জিলিং চা হয় না। এইখানে যে চাটার কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের যে গ্রিন টি আছে তার সাথে এরা যে জ্যাসমিন যে ফুল আছে সেইটার পাপড়ি বা সেটা দিয়ে দেয় মিশিয়ে তারা এক ধরনের চা খায়। এইখানে বলছে যে এরা যে জিনিসটা খায় তার সঙ্গে যে নিকটতম যে আত্মীয় রয়েছে তার সেটা হচ্ছে যে চীন থেকে যে জ্যাসমিন চা পাওয়া যায় সেটা যে বিদেশে রপ্তানি হয় তার সাথে একটা মূল মিল আছে। আচ্ছা, মিল আছে। এবং এদের যে চাটা এটা খেলে এদের হৃদরোগের সম্ভাবনা কমে। ঠিক আছে? যে হার্ট অ্যাটাকে যে একটা বিশাল পরিমাণে একটা জনসংখ্যার লোক এবং যুবাবস্থায় ওই এখন সেদিন কত শুনলাম যে কে কোন ভদ্রলোক যেন বেশ ফিটফাট ছিল সে জিমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেল। মানে যারা জিম করে বা যারা স্বাস্থ্য সচেতন তাদের হৃদরোগে মরার সুযোগ সবচেয়ে কম হয়। সে জিম করতে, করতে আচ্ছা ড্রিম করতে, করতে সে হৃদরোগে মারা গেল, হার্ট অ্যাটাকে মারা গেল। যদিও তার পেছনে অনেক কারণ আছে যে ঘুম পর্যাপ্ত পরিমাণে না নেওয়া একটা বড় কারণ। সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখানে বলছে যে এরা যে চাটা খায় সেটা তাদের যে অনাক্রমতা শক্তি, অনাক্রমতা ধর্ম সেটাও বৃদ্ধি পেতে সাহায্য করে। আচ্ছা, এটা বলছে এই চাতে যে আমাদের কোলেস্টেরলের সমস্যায় ভোগেন অনেকে, সেইটাও কমাতে সাহায্য করে। আর তার থেকেও বড় কথা যে দুশ্চিন্তা, এটা কমাতে সাহায্য করে। তো টি তো মেইন ক্যারেক্টার হয়ে গেল। না, না কেকের শুধুমাত্র এইটুকুর জন্য মনে হচ্ছে যে ওকিনাওয়ান খালি চা খেয়ে ঠিক রয়েছে। না, চা খেয়ে ঠিক নেই খালি। আচ্ছা, একটা দিন আলোচনা করলাম। ইয়ের কথা মনে আছে একসময় আমরা স্কুলে পড়েছিলাম যে বহু ইউরোপীয় নাবিক ভিটামিন সির অভাবে স্কারবি রোগে মারা যাচ্ছে। হ্যাঁ, সমুদ্রে যে দাঁতের মাড়ি গঠিত একটা রোগ, সেটা আবিষ্কার করলো কখন তা? মানে কিভাবে তারা তোর মনে আছে? কেন? তারা যে ওই যে টক জাতীয় ফল খেলো, লেবুর মতো। তারপরে দেখলো স্কারবি ঠিক হয়ে যাচ্ছে। লেবু একটা জিনিস যেটা খেলে মানে অনেকদিন ধরে নিজের যৌবনটাকে ধরে রাখা যায়। হ্যাঁ, সেটা ভিটামিন সির জন্যে না যে বিষয়টার জন্য সেটার নাম হচ্ছে কি বেরিয়ে গেছে সে নোবিলেটিন বলে একটা পদার্থ আছে যেগুলো এই যে টক জাতীয় ফলে পাওয়া যায়। হুম? সেইটা গ্রহণ করলে আমাদের যৌবন বেশি দিন আমরা ধরে রাখতে পারি। যৌবন বলতে আমরা যে চেহারা ছবি যা আসলে তো কত বছর সময় তা তো না যে বাহ্যিকভাবে আমাদের যা লাগে আসার সত্যি কথা বলতে সেটাই বয়স। এইখানে একটা ফলের নাম বলছে যে সিকুয়াশা। সিকুয়াশা বলে যে ফলটা এইটার মধ্যে এই যে নোবিলেটিন যে পদার্থটি রয়েছে সাধারণ লেবুর থেকে 40 গুণ বেশি। বাহ! সরি। মানে আপনি 40টা লেবু খাবেন আর একটা সিকুয়াশা খাবে তাতেই তারা তাদের যৌবন ধরে রাখতে পারবে। এবং যৌবন ধরে রাখা মানে বার্ধক্যটা পিছিয়ে দেওয়া সোজা সামনে। এইটার একটা বড় ভূমিকা। তুই লেবু কতটা খাস সারাদিন? সারাদিনের মাসে। মাসে? খুবই কম রে। খাওয়াই হয় না বললেই চলো। মানে আমরা সেই 40 পূরণ করতে পারছি না যে সিকুয়াশা ওরা দিনে একটা খেয়ে নিল হয়তো। বাহ! তাহলে কি ওদের আয়ু বেশি হবে না আমাদের সে তো? হ্যাঁ, এ তো গেল কি খাচ্ছে এবং শেষে ওদের একটা তথ্য রয়েছে ইকিগাইতে যে হারাহাচিনি অর্থাৎ তোমার পেট যতটা ভর্তি হতে পারে তার 2/3 খাও। আচ্ছা, সবসময় ফুল পেট ভরে খাবো না। পেট ভরে খেও না। এবং আরেকটা জায়গা আমি পেয়েছিলাম এখন মনে পড়ছে না যে সেখানে বলেছে যে 2/3 মধ্যে 1/3 তুমি কঠিন বস্তু দিয়ে খাও, 1/3 তরল দিয়ে ভরো আর 1/3 ফাঁকা। ঠিক আছে? তো এরা এই জিনিসটাও পালন করে চলে যেটা আমরা যখন খাই তখন কিরকম করে খাই? আমরা তো শুকনো না, না তা কতটা খাই? আচ্ছা, আমরা ভোরে খাই পারলে আরো বেশি খেয়ে। যে আমার অনেক সময় শুনেছি যে বিয়ে বাড়িতে যে আগের রাতের থেকে না হলেও সেই দিন সকালে খাই দিই বা একটু চা খেয়ে নিজেদের আরো খিদে বাড়ে যাবে বেশি খান। জাপানি সংস্কৃতিতে কি আছে ভাব তুই ওর বালি আছিস হ্যাঁ এবং আমি তোকে এক প্লেটে নির্দিষ্ট করে খাবার রাখলাম আর তুই এটা শেষ করে ফেলি। হুম। বাঙালি বা আমরা তো বাঙালি আমরা জানি যে বাঙালি তো অবশ্যই এটা না খাওয়ারটা সৌজন্যতাহীনতার ব্যাপার সৌজন্যহীনতার ব্যাপার একটা যে তুমি দিলাম খেলে না। জাপানে কি হয় জানিস? জাপানে হয়তো তুই যদি পুরোটা খেয়ে ফেলো তাহলে তাকে অপ্রসন্ন হবে আর কি। কেন?
তোর কি মনে হয় কেন? কেন? উনি ভাবছে তোর পেট ভরে গেছে। না, না সরি উনি ভাবছে যে তোর পেট ভরেনি। ওইটুকু তো শেষ হয়েছে। আরেকটু জায়গা থাকতেই পারত। উনি পর্যাপ্ত দেয়নি। আর যদি তুই একটু রেখে দিস তাহলে আচ্ছা ওই অবধি তো পেট ভরে থাক পাইনি। এবার বুঝলাম। তারপর বল মানে এটা ওদের সংস্কৃতির মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিরকম খাবার ভালো? যে আমরা যেটা বলি শাকাশি নাকি হ্যাঁ, মাংসাশী? এই নিয়ে অনেকটা বিতর্ক চলে অনেকটা ক্ষেত্রে যেটা কতটা নৈতিকভাবে ঠিক যে একটা প্রাণীকে মেরে দিচ্ছি। যে একটা রাস্তায় একটা মানুষ আমাকে যখন আর্তনাদ করে ডাকে, "ভাই, ভাই আমার সাহায্য করো।" আমরা ভাবি যে যাই। কিন্তু একটা ছাগলকে যখন কাটা হয় সেও তো সেটা আর্তনাদই করে যে, "বাঁচাও, আমাকে ছাড়ো।" অবশ্যই। তো সেটাই আমরা এগিয়ে যাব না, আর এটাই যাবো। এটা নৈতিকতার বিষয় বা অনেক জায়গায় দেখেছি আমরা যে যেভাবে মুরগি হাঁসগুলোকে পোষা হয় হ্যাঁ, একটা ছোট্ট খাঁচার মধ্যে রেখেই শেষে কেটে ফেলা নয় বুঝলাম অনেক মৃত্যু অনেক স্বাভাবিকভাবে হয়। কিন্তু এই যে সেভাবে কেটে ফেলে মারা মানে কি বলছি আমি ছোট জায়গায় অন্য রাখা। সারা জীবন হয়তো ওই মা হাঁসটা এটা ওইখানেই থাকবে, ওইখান থেকেই খাবে, ওইখানেই বাচ্চা ডিম দেবে। আর শেষে বয়সের লোকে কেটে ফেলা হবে। এটা কতটা নৈতিক সেটা আমরা এখন আলোচনায় যাব না। কিন্তু বিষয়টা যে তোর কি মনে হয় যে আ শাকাশি মানে খাদ্য থেকে প্রোটিন মানে শাকাশি খাদ্য থেকে মানে শাকাশি খাদ্য নাকি মাংসাশী খাদ্য কোনটাই বেশি স্বাস্থ্যকর আরকি তোর কি মনে হয়? স্বাস্থ্যকর দেখতে গেলে মূলত শাকাশিটা বেশি স্বাস্থ্যকর মনে হয়। কিন্তু কিন্তু শাকাশি খাবারের মধ্যে আমাদের যেটা আমাদের মূলত বেশি দরকার প্রোটিন, যেটা আমাদের দেহ গঠন করে, সেই ফ্যাক্টরটা খুবই কম বা পাওয়া মুশকিল হয়ে যায়। খুবই কম উৎস আছে যেখান থেকে আমরা প্রোটিন পেতে পারি। যেমন তোর কি কিছু জানা আছে? যেমন ধরো সোয়াবিন, তারপর বিভিন্ন ডালে থাকে ডালে অবশ্যই থাকে। কিন্তু ডালটা সিদ্ধ করে খেতে সে প্রোটিনটা ঠিকমতো পেতে, হ্যাঁ? ডাল এবং পনির যেটা এটা প্রাণিজ খাদ্য। খাদ্য তার মধ্যে সেটা শাকাশি না মাংসাশী আমরা ওই ভাষাগত এখন একটা সমস্যায় পড়ে গেছি। কিন্তু আমি প্রাণীজাত খাবার বলছি। হ্যাঁ, তো তার মধ্যে আমরা প্রোটিন পাই মূলত। এই প্রোটিনের যে অভাব এটা মেটাতে গেলে আমাদের মাংসাশী কিছু খাদ্য বা মাংসযুক্ত কিছু খাদ্য আমাদের খেতে অবশ্যই হবে। আচ্ছা এবার রাখা উচিত। ও যেটা বলছে যে আমি নৈতিকতাকে দূরে রাখছি। ও যেটা বলছে যে প্রোটিনের যে উৎস সেটা মাংসাশী খাবার থেকে আমরা সহজে পেতে পারি এবং সেটা অত্যাবশ্যকীয়। হ্যাঁ, যেটা আমরা শাকসবজি থেকে মূলত পাই না। অথবা শাকসবজিতে কিছুটা প্রোটিন আমরা পেলেও নির্দিষ্ট কিছু অ্যামিনো অ্যাসিড থাকে সেগুলো আমরা আ মাংসাশী খাবারের মধ্যে পাই না। সেগুলোর ঘাটতি পূরণ করার জন্য আমাদের মাংসাশী আহার করতে হয়। হুম, এখানে যেটা বলছে যে মাংসাশী আহার করা অত্যাবশ্যকীয় নয়। আচ্ছা, এখন আপনাদের একটা ছবি দেখাবো যে একজন পুরোহিত তিনি সম্পূর্ণ নিরামিষ আহার করে এরকম দেহ গঠন বানাতে পেরেছেন। যে তিনি যদি এটাকে যদি স্বাস্থ্যকর না বলি আমি বলছি না যে মা মাংসাশী খাবার খাওয়া যায় না। কিন্তু যতদূর এখনো অব্দি আমাদের যেগুলো গবেষণা হয়েছে কোনোটাতে যে মাংসাশী খাবার আমাদের অত্যাবশ্যক। এখানে একজন ম্যাডামের কথা মনে পড়ছে যে তিনি বলছেন যে ফল দেখে মাঝে মধ্যে জিভ দিয়ে জল পড়ে তো। ফল দেখে। জিভ দিয়ে জল পড়ে। টক ফল। টক ফল বা যেকোনো একটা সুস্বাদু খাবো তো হিংসের স্বাদ। মাংসের ক্ষেত্রে তো কি ছাগল দেখে জিভ দিয়ে জল পড়ে? রান্না খাবারে হতে পারে কারণ ওটা খাবার। রান্না খাবারে জল পড়তে পারে কিন্তু একটু মুরগি বা হাঁস ডাকছে তোর কি লোভ হয় যে এটা মানে তাৎক্ষণিক খেয়ে নেবো এটাকে। না, না, না। ইনি সেটা কিন্তু উনি একজন মানে বিজ্ঞ নিউট্রিশনিস্ট আরকি। তো তিনি কিন্তু বলেছেন যে এইখানে কিছু আমরা নির্দেশ পাই দেহের থেকে যে ওটা আমাদের স্বাভাবিক খাদ্য না। অবশ্যই আমরা খেতে পারি বেশি পুষ্টিকর। এটাও দেখেছি মানুষের অতীতে মানুষের মস্তিষ্কের যে বিকাশ তাতে প্রোটিনের বা মাংসাশী আহারের খুব বড় একটা ভূমিকা আছে। ঝলসে খাওয়া যে মাংস সেটা আমাদের মানে মস্তিষ্কের যে আয়তন সেটা বৃদ্ধি করতে একটা প্রধান ভূমিকা নিয়েছে। আচ্ছা, সেটাকে যদি আপনি রেখে দিই যে আমরা যদি শাকাশী খাবারও খাই সেটা আমাদের একই গাইতে বসেছে তাহলে আমাদের আয়ু বেশি থাকে। মাংসাশী খাবার আসলে প্রোটিন মূলত আর তার থেকেও যদি আমরা একটু নির্দিষ্ট করে বলি যে মাংসাশী প্রোটিন সেইটা হজম করতে যে শক্তিটা ক্ষয় হয় তার ফলে বিভিন্ন মাংসাশী প্রাণীর আয়ুও কম। সেইখান থেকে দেখাচ্ছে যে পৃথিবীর যে সমস্ত মানুষ নিরামিষ আহার করেন এমনি সুমন যেটা বললো যে নিরা- নিরামিষ আহার থেকে প্রোটিন আহরণ করা একটু কঠিন কিন্তু সঠিক যদি আমরা একটা ডায়েট মেনটেন করি তাহলে সেটা অতটা কঠিন হয় না। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমি শুধুমাত্র কেউ যদি বলে আমি
শুধুমাত্র নিরামিষ খেয়ে থাকবো, সে শুধুমাত্র ম্যাগি খেয়ে থাকতে পারবে না, শুধুমাত্র শাকসবজি খেয়ে থাকতে পারবে না, তাকে নির্দিষ্ট একটা প্রোটিনের উৎস বেছে নিতে হবে। সেটা পনির হোক, সেটা যদি হোক টোফু হোক, সেটা সয়াবিন হোক, যেগুলো উৎস সম্ভব সেগুলো নিয়ে সেভাবে যদি সে তাদের কি বলবো খাদ্যাভ্যাস বানাতে পারে, তাহলে তার আয়ু বাড়বে অন্তত পক্ষে। শুধুমাত্র আয়ু নিয়ে অন্তত পক্ষে আলোচনা রাখতেছে, ঠিক আছে? তো এই ভিডিওটার জন্য এইটুকুই আমরা রাখবো এখন আপাতত, এবং অবশ্যই যে ইকিগাইয়ের যে বইটার যে পুরো যে নীতিটা সেটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য এর পরবর্তী পর্বগুলো অবশ্যই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি কোনো বইয়ের উপর আলোচনা শুনতে ইচ্ছুক হন তাহলে সেই বইয়ের নাম এবং রাইটারের নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আমরা অবশ্যই চেষ্টা করব সেই আচ্ছা, একটু বলতে সমস্যা হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো আলোচনা করি সেরকম কোনো বইয়ের যদি নাম সাজেস্ট করতে চায় কমেন্ট বাক্সে আপনারা লিখে জানাতে পারেন। আর সেই বইটার পুরোটা না বলেও কোনো অংশটা জানার ইচ্ছা বা কোনো বিষয় যদি হয়, কোনো বই না হয়, কোনো বিষয় যদি জানার ইচ্ছা হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের একটু খোলাসা দরকার বা এই জিনিসটা আমাদের কাজে লাগতে পারে, সেরকম কোনো বিষয় থাকলে অবশ্যই আমাদের জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু। ধন্যবাদ।